স্যার, আমার নাম কাজী নাহিদা শারমিন। আমি এখন ল ফাইনাল ইয়ারে পড়ছি। আমার ফাইনাল চলছে আইআইএসসি থেকে। আর হ্যাঁ, চমৎকার। আপনার ক্লাসটা দেখেছিলেন। আচ্ছা, আচ্ছা। তো ওইটা কি একটু নোট করা হয়েছিল ম্যাম? আসলে নোট করা হয়নি, আমি জাস্ট মানে রেকর্ডিংটা একটু ফার্স্ট স্পিডে দেখে গেছি। আচ্ছা, মানে কিছু যদি আমাকে করা হয় বা আজকে ক্লাসের সাথে যদি কিছু রিলেটেড থাকে যাতে আমি ওটা বুঝতে পারি। আচ্ছা, একটু বলবেন আমাকে যে ওই ১ম ক্লাসটা আমরা মোটামুটি কি শিখেছিলাম? যদি ১ মিনিট আপনি একটু বলেন প্লিজ। তাহলে আমাদের লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশনটা হয়ে যাচ্ছে। সবাই জানতে পারবে। Class actually occupational সেফটি অ্যান্ড হেলথ। OSH occupational হ্যাঁ, হেলথ নিয়ে সেফটি অ্যান্ড হেলথ নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাইন অ্যান্ড সিম্বলস নিয়ে আলোচনা করা হয়েছে যখন কোনো অকুপেশনে বা কোনো কোম্পানিতে কেউ জব করবে, ওয়ার্কার্সের ল্যাঙ্গুয়েজ না জেনেও কিভাবে সিম্বল এবং সাইনের মাধ্যমে বুঝতে পারবে সবকিছু, কোনো হেলথ ইস্যু হচ্ছে কিনা বা কোনো ডেঞ্জার আসছে কিনা, হ্যাজার্ড কাম হচ্ছে কিনা, এসব নিয়ে আলোচনা করা হয়েছিল। চমৎকার, চমৎকার ম্যাম। আপনার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি। এরকম হলে আম আপনাদেরকে খুব দ্রুত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা আরেকজনের সাথে কথা বলবো, হ্যাঁ? এই যে রাফিয়া সুলতানা ম্যাম, আপনার সাথে একটু কথা বলতে চাই ম্যাম। আপনি কি ক্লাসটা দেখেছিলেন? একটু আনমিউট করে কথা বলতে হবে। সাবিয়া হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন? রাফিয়া ম্যাম, তাই না? জি স্যার। জি, স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আপনি কি ম্যাম গত ক্লাসটা দেখেছিলেন, রেকর্ড ক্লাসটা? আমি ক্লাসটা আসলে দেখার সময় সুযোগ হয়ে ওঠে না, আমি একটু বাইরে আছি তো আচ্ছা, আচ্ছা। ক্লাসটা আমাদের দেখতে পারি নাই। আমাদের এই কোর্সটা কিন্তু মাত্র ১৯ দিনে শেষ হবে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাদেরও অনেক উপকার হবে। কারণ একটা কোর্স করার জন্য অনেক বেশি টাইম চলে যাওয়াটা ঠিক না। সেক্ষেত্রে আমাদেরকে একটু গুরুত্বের সাথে করতে হবে, হ্যাঁ? কারণ ফেলে রাখা যাবে না। আমরা একটা ক্লাসে চেষ্টা করেছি একটা পুরো ইউনিট আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আপনার কাছে জি অনুরোধ থাকবে আপনি প্রত্যেক দিনের পড়াগুলো যে কোনোভাবে একটু শেষ করে ফেলবেন। সবার উদ্দেশ্যে কথা এটা। হেডেকটা যেন প্রতিষ্ঠানের জি না, হেডেকটা যেন ট্রেনারের না হয়ে আপনার নিজের মাথায় আগে আসে যে আমার কম্পিটেন্ট হতে হবে, আমার ভালো রেজাল্ট করতে হবে। এটা যেন আমাদের থাকে ইনশাআল্লাহ ম্যাম, হ্যাঁ? জি, অবশ্যই অবশ্যই কালকে অবশ্যই আমার ক্লাসটা গ্রুপে পেয়ে আর কি রেকর্ডটা পেয়ে ভালো লাগছে। আমি আর কি ক্লাসটা যে কোনো সময় আমি দেখে আর কি আগাই যাইতে পারবো। এখন যে কোনো দেখে সময় আমার অনেক দেখবেন ভালো বলে লাগছে আর রেখে কি। দেওয়া যাবে না, হ্যাঁ ম্যাম প্লিজ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার আমরা একটু সাদিয়া হোসাইন তিশা ম্যামের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, গত ক্লাসে আসেন নাই কেন ম্যাম? হ্যাঁ, আমার একটা দাদা মারা গিয়েছিল। আমার বাসায় আমার গেস্ট ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আপনি ভালো আছেন এখন? জি, আপনার আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনি কি রেকর্ড ক্লাসটা দেখেছিলেন ম্যাম? না, আমি আসলে ওই যে গেস্ট ছিল বললাম না, আমি লেট নাইট পর্যন্ত সুযোগ হয়নি আসলে। আচ্ছা, ওই যে আগে যে রাফিয়া সুলতানা ম্যামকে যে কথাগুলো বললাম ওই কথাগুলো আপনার জন্য। আচ্ছা, এবার একটু সাবিয়া হোসাইন ম্যামের সাথে কথা বলতে চাই। ম্যাম, আপনি একটু হ্যান্ড রাইজ করেছেন যেহেতু, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি গত ক্লাসে আসেন নাই কারণ? জি, আমি হচ্ছি সাদিয়া হুসাইনের বোন। তো সেম রিজন, তো এই কারণে আমাদের আসলে ক্লাসে অ্যাটেন্ড করা হয়নি আরকি। আচ্ছা, আচ্ছা। আপনি কি আমাদের ক্যান্ডিডেট নাকি আপনি ওনার বোন? আমি বোথ, ওর বোনও আবার ক্যান্ডিডেট। আচ্ছা, সেক্ষেত্রে রেকর্ড ক্লাসটা দেখেছিলেন ম্যাম?
আমি অ্যাকচুয়ালি রেকর্ড ক্লাসটা দেখতে পারিনি, বাট আমি একটা পিডিএফ শেয়ার করেছিলেন, ওটা একটু দেখেছিলাম। মেইনলি অস নিয়ে বলা হয়েছিল, এটাই আর কি। আচ্ছা, চমৎকার। তাহলে আমরা এটা একটু বুঝলাম, হ্যাঁ। কিন্তু আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের ট্রেনার হিসেবে আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ক্লাসের বাহিরেও যেটা আমার প্রতিষ্ঠান থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, আপনাদের কল্যাণের জন্য আমি কিন্তু বাসায় এসে আবার রেকর্ড করে সেই রেকর্ডটা দিয়েছিলাম। সো আমি আপনাদেরকে যে সুবিধাটা দিচ্ছি এটাকে আপনাদের সুবিধা মনে করতে হবে। যদি এরকম সুবিধা মনে না করেন তাহলে আমরা আসলে ফ্যাসিলিটেট করতে গিয়ে আমরা ডিমোটিভেট হয়ে যাই, হ্যাঁ। তো ইন্সপায়ারেশনের জায়গাটা আপনাদের হাতে রেখে দিলাম, এই হচ্ছে বিষয়। তারপর আরেকজনকে দেখতেছি সাদিয়া জয়েন করেছেন, আপনি একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আমি হচ্ছে যে কি আমি কালকে জয়েন করতে পারি নাই। আমি বর্তমানে ঢাকায় আছি, বুঝছেন। আচ্ছা, আপনি কবে আসবেন চট্টগ্রামে? আমি এক্স্যাক্টলি আমি শনিবার আসবো, বাট আমি ক্লাস শুরু করব যে আপনার 19 তারিখ থেকে। আচ্ছা, এখন আপনি যে যে কয়েকদিন আসতে পারবেন না সেই কয়েকটা দিনের পড়া আপনি কিভাবে কভার করবেন? এটা আমার একটা ম্যাম আছে ওখানে, ওনার নাম হচ্ছে যে কুলসুম ম্যাম, উনি আমাকে ম্যানেজ করে দিবে ইনশাল্লাহ। আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব সবকিছু এফোর্ড করার জন্য। আচ্ছা, কালকে রেকর্ড ক্লাসটা কি দেখেছিলেন ম্যাম? স্যার অ্যাকচুয়ালি আমার আব্বুকে নিয়ে আমি মেডিকেল আসছিলাম, তো ওই জন্য একটু দৌড়াদৌড়ি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি পড়ার সবগুলোই কমপ্লিট করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা করে দেখাতে হবে, যেহেতু কালকে আমরা রেকর্ড দিয়েছি, দেখেন নাই কিন্তু ম্যাম, হ্যাঁ। একটু দেখে ফেলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আজকের মধ্যেই সবকিছু করবো। আচ্ছা, এবার আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের ভিতর থেকে এই গত ক্লাসে ছিলেন প্লাস রেকর্ডটাও দেখেছিলেন বাসায় গিয়ে আবার আগ্রহ নিয়ে, এমন কেউ কি আছেন? একটু সবাই কথা বলেন প্লিজ। রেকর্ডটাও দেখেছিলেন প্লাস ক্লাসে উপস্থিত ছিলেন, এরকম কেউ আছেন? আচ্ছা, এবার যেহেতু কেউ কথা বলছেন না, হয়তো বা কেউ দেখেন নাই বা চেষ্টা করেন নাই। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, জি স্যার আপনারা বলেন। অ্যান্সার করবেন ইনশাল্লাহ। আমি প্রথমে আমি আপনাদেরকে দেখছিলাম আপনার রেকর্ডটা। জি ম্যাম, রেকর্ডটা দেখেছিলেন তাই না? সিদরাতুল মুনতাহা মনে হচ্ছে বলেছেন কথাটা। জি জি না, জি সিদ্ধাতুল আব্রাহাম, হ্যাঁ আমি ক্লাসও করছিলাম, আবার এমনি রেকর্ডটাও দেখছিলাম। আম, দেখতে পারিনি, বাট আমি দেখছি। আচ্ছা ম্যাম, আপনি যদি কিছু না মনে করেন আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যা মাথায় আসে তা। পারা যাবে ইনশাল্লাহ? চেষ্টা করবো। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে একটা সাপে কামড় দিল, এই সাপে কামড় দেওয়াটা কোন ধরনের হেজার্ড, জি, কোন প্রকারের হেজার্ড? এটা হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল হেজার্ড। কেন কেন? কারণ জীবজন্তু থেকে যে যে ইয়াটা ছড়ায় আমাদের মাধ্যমে, সেটা হ্যাজার্ডটাকে বলে যে বায়োলজি, যে চমৎকার। কোনো জীবজন্তু পশু এগুলা থেকে। আচ্ছা, তাহলে বলেন তো হেজার্ড কত প্রকার? হ্যাজার্ড তো 6 প্রকার। 6 প্রকার। 6 প্রকারগুলো একটু কি কি একটু বলবেন? তার 6 প্রকার আছে: হ্যাঁ, 6 প্রকারই, কিন্তু কি মেন্টাল কি? হ্যাজার্ড, মেন্টাল ফিজিক্যাল হেজার্ড। হ্যাজার্ড, হুম। মেন্টাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রনিক হ্যাজার্ড, চমৎকার, ইলেকট্রনিক্যাল চমৎকার হ্যাজার্ড। করে বলেছেন, চমৎকার, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার আরেকজনের কাছে প্রশ্ন করতে চাই, কেউ কি স্বেচ্ছায় কথা বলতে চাচ্ছেন, যে মোটামুটি ভালো পারেন, কোনো প্রশ্ন করলে অ্যান্সার করতে পারবেন, এরকম কেউ আছেন? আমি আনসার দেব। জি, আচ্ছা, আপনি দিতে পারেন তাহলে। আচ্ছা, আপনি বলেন তো পিপিই এর ফুল ফর্ম কি?
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আচ্ছা, এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো কি করে বা কি হয়, এগুলো এগুলো কি করে? এগুলা ওই বিভিন্ন প্রকার হাজার থেকে আমাদেরকে মানে সুরক্ষা করার জন্য, আমরা সেফ থাকার জন্য এইসব পার্সোনাল প্রোটেক্টিভ পিপি এগুলো মানে ব্যবহার করি। এগুলোর মধ্যে হচ্ছে গগলস, হুম। হেলমেট, তারপর গ্লাভস, এরপরে হচ্ছে এগুলো আর কি। আচ্ছা, আপনি কি গতকালকে ক্লাসে এসেছিলেন? জি, ক্লাস করেছিলাম। আচ্ছা, চমৎকার, তাহলে তো ভালো। আচ্ছা, তাহলে গত ক্লাসের লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন অলরেডি হয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা অস নিয়ে কথা বলেছিলাম, আমরা হেজার্ড নিয়ে কথা বলেছিলাম, আমরা পিপি নিয়ে কথা বলেছিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, হ্যাঁ, ধরেন আগামীকালকে আপনারা অফলাইনে ক্লাসে আসলেন, আসার পর দেখলেন যে আপনার ক্লাসে খুব ভয়ানক ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে। সো এরপর আপনাদের কাজটা কি হবে? ইমিডিয়েটলি সমস্যাটা বুঝে সলিউশন বের করার চেষ্টা করতে হবে। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে সব ইনফর্ম করতে হবে। হেজার্ড কন্ট্রোল করার কয়টা স্টেপ বলেছিলাম আপনাদেরকে? স্টেপ হচ্ছে 6টা, 5টা স্টেপ। কি কি পাঁচটা বলেন তো? স্টেপ ছিল। কি বলেন তো ম্যাম? আইডেন্টিফাই, তারপর হচ্ছে ফলো, এরপর হচ্ছে রিপোর্ট, রেসপন্স, মেইনটেনেন্স। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি এটা হচ্ছে আপনার অসের ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি, কিন্তু একটা প্রতিষ্ঠানে কোনো একটা সমস্যা দেখলে আমাদেরকে 7টা ধাপে ওই সমস্যাটা উচ্ছেদ করতে হয়। প্রথমটা হচ্ছে ইলিমিনেশন, পরেরটা হচ্ছে সাবস্টিটিউশন, এলিমিনেশন, আচ্ছা, হ্যাঁ এগুলো একটু বলেন সাবস্টিটিউশন, তো। আইসোলেশন, তারপর হ্যাঁ, আইসোলেশন, তারপর ইঞ্জিনিয়ারিং, এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ, হুম, তারপর পিপি। এরপরে পিপি। চমৎকার। আচ্ছা, তাহলে আজকে কি আমরা আমাদের সেশনে ঢুকতে পারি ইনশাল্লাহ? জি, আশা করি আমাদের আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে নাকি? স্ক্রিনটা কি দেখা যায় আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু গুরুত্বের সাথে দেখবেন আপনারা প্লিজ। আপনাদেরকে গত ক্লাসে আমি কিন্তু লেভেল ডিসক্রিপশনগুলো বলেছিলাম। বলেন তো লেভেল 4 মানে কি? লেভেল 4 হচ্ছে যে নিজ থেকে করেন। হাইলি স্কিল ওয়ার্কার, তাই না? বলতে পারি না আমরা হাইলি স্কিল হ্যাঁ, ওয়ার্কার? হাইলি, ইয়েস, হাইলি স্কিল ওয়ার্কার। দেখেন আপনাদের সিএস এর ভিতরে সিএসটা আপনাদেরকে প্রিন্ট করে দিয়ে দেওয়া, আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখবেন। দেখেন লেভেল 1 মানে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার, লেভেল 2 মানে হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার, লেভেল 3 মানে হচ্ছে স্কিলড ওয়ার্কার, লেভেল 4 মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার, 5 মানে হচ্ছে সুপারভাইজার, 6 মানে হচ্ছে মিড লেভেল ম্যানেজার। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সিএস এর প্রথম যে ইউনিটটা আমরা শেষ করেছিলাম, সেই ইউনিট থেকে আজকে আরেকটু আলোচনা করব, তারপর আমরা চলে যাব। একটু আপনারা কথা বলবেন। এই অসটা কি বলেন তো? একটা পলিসি, তাই না? পলিসি। আচ্ছা, এরকম পলিসি আমরা কোথায় কোথায় থেকে পলিসিগুলো খুঁজে পাবো? আমরা হচ্ছে ন্যাশনাল অস স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে যে হ্যাঁ, ফায়ার সেফটি রুলস এন্ড ইন্ডাস্ট্রি রেগুলেশন, গাইডলাইন, হ্যাঁ, রেগুলেশন, অর্গানাইজেশন কোড অফ প্র্যাকটিস, ইন্ডাস্ট্রি গাইডলাইন। তার মানে আমরা এই পলিসি খুঁজে পাবো কয়টা জায়গা থেকে? 4টা জায়গা থেকে খুঁজে পাবো, তাই না? 4টা জায়গা থেকে। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, প্লাস লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে আমরা শিখেছিলাম সেফ অপারেটিং প্রসিডিউরস। আমরা যদি সেফ থাকতে চাই তাহলে আমাদেরকে কিছু অপারেটিং প্রসিডিউরস মেনটেন করতে হবে। তাহলে সেইগুলো কি একটু দেখেন তো, একটু দেখাচ্ছি। দেখেন, প্রথমত আমরা যদি সেফ থাকতে চাই তাহলে আমাদেরকে ওই ভবনের ইমার্জেন্সি এক্সিটটা কোথায়, ফায়ার এক্সটিংগুইশারটা কোথায়, ফায়ার এসকেপটা কোথায়, এই সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? ইমার্জেন্সি প্রসিডিউরসটা আমাদের জানতে হবে।
ধরেন আমার অফিসে কোনো একটা সমস্যা আপনি দেখলেন, দেখার ফলে আপনি কোন নাম্বারে কল করবেন সেটা যদি কোনো একটা ইমার্জেন্সি প্ল্যানের মধ্যে ইনক্লুড করা না থাকে, অন্তর্ভুক্ত করা না থাকে, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপর ধরেন আপনি ওই প্রতিষ্ঠানে যদি সেফ থাকতে চান, তাহলে যদি ওই প্রতিষ্ঠানে ফার্স্ট এইড প্রসিডিউরস না থাকে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার যে সরঞ্জামগুলো দরকার ওইগুলো যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এই যে প্রসিডিউরসটা থাকতে হবে, ট্যাগিং প্রসিডিউরসটা থাকতে হবে, পিপি থাকতে হবে। এটা আমাদের প্রতিষ্ঠান থেকে ম্যানেজ করে দেওয়া উচিত, বা যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন না কেন সেখান থেকে দিবে। আচ্ছা, সেফটি প্রসিডিউরস অ্যান্ড হ্যাজার্ড সাবস্টিটিউশনস, এই সম্পর্কে আমরা গতকালকে কথা বলেছিলাম। কয়েকটা সেফটি সাইন্স অ্যান্ড সিম্বলের কথাও বলেছিলাম, এগুলোর উদাহরণও আপনাদেরকে দিয়েছিলাম। দেখেছেন, এই যেগুলোর উদাহরণও আপনাদেরকে দিয়েছিলাম। কতগুলো পিপির কথা বলেছিলাম। এই সিএসের ভিতরে যে 8টা পিপি রয়েছে, এই 8টা পিপি ভালো করে আপনারা মনে রাখবেন। যেমন একটু বলেন তো, এই সানব্লক এটা আমরা কখন ইউজ করি? এই পিপিটা এটা আমরা রোদের থেকে ইয়ে করার জন্য, নিজেকে সেফ রাখার জন্য, বাইরে যখন বের হব। চমৎকার। প্রচন্ড। হ্যাঁ, তারপর আমরা ধরেন এই যে ফেস মাস্ক কেন ব্যবহার করব? বিভিন্ন এই যে কেমিক্যাল হ্যাজার্ড থেকে বাঁচার জন্য। ধুলাবালি, ডাস্ট, হ্যাঁ হ্যাঁ, এই চমৎকার। ডাস্ট কেমিক্যাল থেকে বাঁচার জন্য। চমৎকার। ইমার্জেন্সি প্রসিডিউরসের ভিতরে কি কি পড়ে? ইমার্জেন্সি প্রসিডিউরসে ফায়ার ফাইটিং, আর্থকুইক, মেডিকেল অ্যান্ড ফার্স্ট এইড, ইভাকুয়েশন, এই বিষয়গুলো পড়ে। হ্যাঁ, ইমার্জেন্সি মেজারের মধ্যে কি পড়ে? এই 3টা কথা মনে পড়ে। এগুলো একটু মনে রাখবেন যে কোন শব্দের সাথে কোনগুলোর সাথে একটু টাচ হচ্ছে, এই কথাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আপনি একটা অফিসে জব করেন, এগুলো কি আমরা লিখে নিব? আপনাদের কাছে সিএসটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ক্লাসটা পরে দেখে নোট করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ক্লাসের একটা রুলস কি জানেন? আমার ক্লাসের রুলস হচ্ছে যে আমরা যখন লেকচার দিব তখন কেউ লিখবেন না। কেন? আপনার চোখ যখন শিখে তখন আপনি আবার যদি হাতে কাজ করেন তাহলে দুটোর একটাও ভালো হবে না। এই জন্য আমাদের এই সিভিটির সিস্টেমে বলা হয়েছে অ্যাভয়েড চক অ্যান্ড টক, অর্থাৎ সিভিটি লেভেল 4-এ ট্রেনারদেরকে শেখানো হয় যে আপনি চক দিয়ে লিখবেন এবং কথা বলবেন, দুটো করা যাবে না। আমাদেরকে অবশ্যই একটা করতে হবে। সো আপনারা আগামী ক্লাসগুলোতে যারা অফলাইনে ক্লাসে জয়েন করবেন, আপনারা মোবাইল নিয়ে যাবেন, আপনারা জাস্ট টুক করে ছবি তুলে ফেলবেন, আর যেটা লিখতে দিব সেটাই শুধুমাত্র লিখবেন। আচ্ছা, ধরেন আমরা একটা অফিসে কাজ করতেছি, কাজ করার ক্ষেত্রে আমি কি ফিট কিনা এইটা চেক করার জন্য আমাদেরকে প্রতি বছর একবার মেডিকেল চেক করা উচিত। আমাদের অ্যাক্সিডেন্ট রিপোর্টগুলো রাখা উচিত। তারপর আই ভিশন সার্টিফিকেট রাখা উচিত, আমরা ঠিক আছি কিনা এগুলো চেক করা উচিত। এইটা ছিল আমাদের গত ক্লাসের সামারি। সো এখন আমরা আজকের ক্লাসের পয়েন্টগুলো শিখব। আজকে আমরা ক্লাসটা করলে কি শিখবো সেটা একটু বলে নেই। আমরা আজকে শিখবো ওয়ার্ক প্লেস ইন্টারেকশন। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে আমি একটা ছবি বের করলাম আপনাদের সামনে, আপনাদের কাছে আমি জানতে চাইবো, এই যে এখান থেকে একটা ছবি বের করি, নেটটা এত স্লো। আচ্ছা, একটু বলবেন প্লিজ আপনারা, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে বলেন তো? ছবিটা দেখে কি মাথায় আসতেছে আপনাদের? মিটিং হচ্ছে, কোনো কিছু নিয়ে ডিসকাশন হচ্ছে। কোনো কিছু নিয়ে সবাই ডিসকাশন ওর হচ্ছে। ওর কথা শুনতেছেন আচ্ছা, মনোযোগ দিয়ে। এবার একটু ভালো একটা কথা বলেছেন। বলেন তো সবার পজিশন কি সেম? না, সবার পজিশন নিশ্চয়ই সেম না। তাহলে বলেন তো, একটু ডিসক্রাইব করেন তো এখানে কার পজিশনটা কেমন হতে পারে? একটু বলেন তো, এই যে কথা বলতেছে, এই ম্যামটা, এই যে এখানে দেখা যাচ্ছে, ওনার পজিশনটা কি হইতে পারে? উনি সিইও হতে পারেন, আর একটু স্ট্রেট ভাবে বলুন। হইতে পারে সিইও হইতে পারে, উনি ম্যানেজার হইতে পারে, উনি সুপারভাইজার হইতে পারে, উনি একজন ওয়ার্কার হইতে পারে, উনি অপারেটর হইতে পারে, তাই না? হইতে পারে কি না? হইতে পারে। সো আমরা যে কাজ করব, সেই কাজ করতে গেলে আমাদেরকে এই ধরনের অনেকের সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। সো ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2-এর এই সিএসটাতে আমাদেরকে শেখানো হবে 2 নাম্বারটাতে ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারেকশন, অর্থাৎ আমরা ওয়ার্ক প্লেসে কীভাবে ইন্টারেকশন করব।
এইটা আমাদেরকে শেখানো হবে। এখন এই ইন্টারেকশন মানে এইটা না যে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে, এইখানে এইটা শিখায় নাই, এখানে এটা শিখাইছে যে আপনি ভদ্রতা বজায় রেখে কিভাবে কথা বলবেন। এখন আপনাদেরকে যদি একটু জিজ্ঞেস করি, ধরেন একটা কোন একজন ব্যক্তি তার একটা সমস্যা নিয়ে আমার কাছে কথা বলল, এখন আমি বুঝে গেলাম যে এইটা তার সমস্যা, আমি কি করলাম, তাকে হুমকি দেওয়া শুরু করলাম যে ভাই আমি তো এটা বলে দিব, না হলে আমারে টাকা দেন, আমাকে এত টাকা দেন। এটা কি ঠিক হবে? নিশ্চয়ই না। আচ্ছা, এই আজকের এই সেশনটা শিখলে আমরা শিখতে পারবো যে আসলে একটা অফিসে কার সাথে কীরকম আচরণ করা উচিত, কার সাথে কেমন ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো শিখব। সো দেখেন এই সিএস এর ভিতরে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোর ভিতরে আমরা দেখব, এইখানে দেখেন লেখা আছে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট বলতে আমরা কি বুঝি, একটু কেউ বলবেন? কোড অফ কন্ডাক্ট বলতে কি বুঝি? প্লিজ যারা জব করেন বা আপনারা যারা মোটামুটি পড়ালেখা করছেন একটু কথা বলেন। কোডস অফ কন্ডাক্ট বলতে আমরা কি বুঝি? গত ক্লাসে তো এটা নিয়ে আলোচনা হয়েছিল। কথা বলেন প্লিজ আপনারা কেউ। কোনো একটা অর্গানাইজেশন বা যে কোনো কোম্পানির কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকে, ওইটা মেবি কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিয়ম আছে না, একটা প্রতিষ্ঠানের আচরণটা নিয়ম আছে, বোঝায়। আচরণবিধিকে বোঝায় যে আমাদের ড্রেস পরতে হবে, আমাদের প্রত্যেকদিন ইউনিফর্ম পরে অফিসে আসতে হবে, হ্যাঁ একদম 9টার ভিতরেই আসতে হবে। এই সব কিছু অফিসের এই যে যত আচরণবিধি আছে সবগুলোকে একত্রে বলা হয় কোড অফ কন্ডাক্ট। অর্থাৎ আমাদেরকে অফিসের কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হবে, অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী মেনটেন করতে হবে। এইটা আমাদেরকে এখানে একটু ডিপলি শেখানো হবে। আচ্ছা, 2 নম্বর দেখেন অ্যাপ্রোপ্রিয়েট লাইনস অফ কমিউনিকেশন আর মেনটেন উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস। আচ্ছা একটু বলেন তো সুপারভাইজারের কাজ কি, কেউ কি বলতে পারেন? মানুষকে লিড করা, গাইড করা, সুপারভাইজ করা, হ্যাঁ। আর এই কলিগসের কাজ কি? কলিগস কি আসলে? সহকর্মী। সহকর্মী। আচ্ছা, তো তাদের সাথে কথাবার্তা আমাদের একটু ঠিক করে বলতে হবে, এখানে এটা শেখানো হয়েছে। এইবার দেখেন এখানে লেখা আছে কার্টিয়ার্স ম্যানার। কার্টিয়ার্স ম্যানার বলতে আমরা কি বুঝি? ভদ্রতা, আচার ব্যবহার। ভদ্রতা, আচরণবিধি। বেসিক ম্যানার্স। হ্যাঁ, বেসিক ম্যানারটাকে আমরা বুঝি, তাই না? আচ্ছা, কয়েকটা ম্যানারের কথা একটু বলেন তো। যেমন এই যে আপনারা এখন কথা বলতেছেন, এটা একটা ম্যানার থেকে বলতেছেন যে এখন এমন যদি হইতো যে আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি কথা বলার জন্য কিন্তু আপনারা বলতেছেন না, তাহলে কি এটা একটা ভালো ম্যানার হইতো? হইতো না। সো এরকম কিছু ম্যানার আমাদেরকে এই সিএস শিখাবে। তারপর দেখেন ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড মেটার। ওয়ার্ক প্লেসের যে প্রসিডিউরসগুলো আছে এগুলো আমাদেরকে শেখানো হবে। অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস এই সম্পর্কে আমরা শিখব। তো এই যে যেগুলো বোল্ড করা এবং আন্ডারলাইন করা এগুলো থেকেই মেইনলি পরীক্ষায় বা অ্যাসেসমেন্টে প্রশ্ন আসে। এই জন্য আমরা ডিরেক্ট রেঞ্জ অফ ভেরিয়েবলে চলে আসছি। এইখান থেকে একটু লক্ষ্য করবেন আপনারা যে কার্টিয়াস ম্যানার, এইখানে আমাদের এই সিএস এর ভিতরে আমাদেরকে 3 ধরনের ম্যানার শেখানো হয়েছে। এক নাম্বার হচ্ছে ইফেক্টিভ কোশ্চেনিং, আরেকটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, আরেকটা হচ্ছে স্পিকিং স্কিলস। অর্থাৎ আমাদেরকে ইফেক্টিভ ওয়েতে কোশ্চেন করতে হবে, অ্যাক্টিভ মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং স্পিকিং স্কিলস কথা বলতে জানতে হবে। এগুলো হচ্ছে কার্টিয়ার্স ম্যানার্সের মধ্যে পড়ে। আচ্ছা, ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড মেটার্স। ওয়ার্ক প্লেসে আমরা কি কি নোট ব্যবহার করি, কি কি জিনিস ব্যবহার করি, এখানে 10টা জিনিসের কথা বলা হয়েছে। এই 10টা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা অফিসে নোট খাতা ব্যবহার করি, নোটের ভিতরে আমরা এজেন্ডাগুলো লিখে রাখি, আমরা সিম্পল রিপোর্ট ব্যবহার করি, আমরা একটা কাজ করার জন্য ওই কাজের জব শিটটা লিখি, জব শিট ব্যবহার করি, অপারেশনাল ম্যানুয়াল ব্যবহার করি, হ্যাঁ বিভিন্ন ব্রুশিয়ার ব্যবহার করি, ভিজুয়াল অ্যান্ড গ্রাফিক্যাল ম্যাটেরিয়ালস ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ব্যবহার করি, ইনফরমেশন আমরা সবার সামনে উপস্থাপন করি, সায়েন্স সম্পর্কে আমরা কথা বলি। এবার আপনারা একটু আমাকে বলবেন যে এই জব শিট বলতে কি বোঝায়, কেউ কি বলবেন? জবে যে কাজগুলো এখানে বোঝায়। গুছিয়ে লেখা থাকে, মানে একটা কাজ কিভাবে কিভাবে করতে হবে, কোন কোন কন্ডিশনে করতে হবে, গুছিয়ে লেখা থাকে জব লেখা শিটের থাকে। মধ্যে। চমৎকার। আচ্ছা, এই অপারেশনাল ম্যানুয়াল বলতে কি বোঝায়? এটা কিভাবে করতে হবে, কিভাবে করলে সুবিধা হবে। হ্যাঁ, কিভাবে চালাতে হবে এটা লেখা থাকে। ব্রুশিয়ার বলতে কি বুঝি আমরা? ব্রোশিয়ার হচ্ছে
ম্যাগাজিন টাইপের কোনো লিফলেটের মতো লিফলেটের মতো, গুড। তাহলে আমরা এই ওয়ার্ক প্লেসে ধরনের। এগুলো ব্যবহার করি না, এখান থেকে ঘুরে পেঁচায় যদি এমসিকিউ আসে আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস। অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস বলতে কি, এইচআর ডিপার্টমেন্ট, ম্যানেজার, সুপারভাইজার, অর্থাৎ এই 3 ধরনের মানুষ থাকে। এবার বলেন তো এইচআর ডিপার্টমেন্টের কাজ কি? যে হেড থাকে পুরোটা কোম্পানির। না না, হেড তো এইচআর ডিপার্টমেন্ট হয় না। এইচআর ডিপার্টমেন্টের, এইচআর এর ফুল ফর্ম কি? হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স। এইচআর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে মানুষকে চাকরিতে নিয়োগ দেওয়া, ইন্টারভিউ নেওয়া, তারপর ধরেন কোনো ধরনের নিয়ম নীতি তৈরি করা, মানে এই ধরনের কাজগুলো তার, তাই না? আচ্ছা, এরপরে আসতেছে ম্যানেজার, ম্যানেজার। এরপরে আসতেছে সুপারভাইজার। আপনারা কি জানেন যে সুপারভাইজারের মূল্য বেশি নাকি এইচআর ডিপার্টমেন্টের মূল্য বেশি? এক এক প্রতিষ্ঠানে এক একজনকে এক এক রকম সম্মান দেওয়া হয়, তাই না? অবশ্যই এইচআর ডিপার্টমেন্টের ভ্যালু বেশি ধরা হয় আমাদের চোখে। সুপারভাইজার মানে হচ্ছে ধরেন 10 জন কর্মীকে সে সুপারভাইজ করে, এরকম। আর সুপারভাইজারকে আবার ম্যানেজার সুপারভাইজ করে, এরকম হচ্ছে বিষয়টা। তাহলে আমরা এই যে প্রাথমিক আলোচনাটা এখানে দেখেছি, এই প্রত্যেকটা বিষয়ের ডিটেইলে আলোচনার একটি বই যেটা আমি তৈরি করেছি, এটা আমি আপনাদেরকে এখানে গ্রুপে দিয়ে দিয়েছি। জাস্ট এইটা একটু আপনাদেরকে দেখে দেখে পড়তে হবে, আমি একটু আলোচনা করে দিচ্ছি, একটু মনে রাখবেন। আচ্ছা, এই যে দেখেন কোড অফ কন্ডাক্ট বলতে কি বুঝি আমরা? এই যে হাউ টু ডিফাইন হাউ এমপ্লয়ি আর এক্সপেক্টেড টু বিহেভ, মানে বিহেভিয়ারটাকে বোঝায় কোড অফ কন্ডাক্ট, ড্রেসটাকে বোঝায়, কমিউনিকেটটাকে বোঝায়, ক্যারি আউট দেয়ার ডিউটিস, এইগুলাকে বোঝায়। তাহলে এতক্ষণ আপনারা বলেছিলেন কোড অফ কন্ডাক্ট বলতে কি বোঝায়, আপনারা জানেন, কিন্তু কথা হচ্ছে এই সম্পর্কিত কিছু ইংরেজি শব্দ আপনাকে অবশ্যই আপনার ব্রেনে রাখতে হবে, কেননা এইখান থেকে আপনাদের এমসিকিউ আসবে। যেমন এখান থেকে একটা এমসিকিউ দিয়ে বলে দিবে যে নিচের কোনটি কোড অফ কন্ডাক্ট এর অন্তর্ভুক্ত, তখন আপনাকে সেখানে বলে দিবে যে একটা অপশন থাকবে ডিউটিস, সো আপনি সেটারে অ্যান্সার করে দিবেন। সেখানে যদি অ্যান্সার থাকে ড্রেস, তাহলে আপনি সেটাকে অ্যান্সার করে দিবেন। সেখানে যদি অপশন থাকে কমিউনিকেশন, তাহলে আপনি সেটাকে অ্যান্সার করে দিবেন। সো কোড অফ কন্ডাক্ট সম্পর্কিত এই যে পুরো এই 2-3 লাইন লেখা আছে, এটা একটু আপনারা নিজে নিজে পড়বেন, এই লালটা অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার দেখেন অ্যাপ্রোপ্রিয়েট লাইনস অফ কমিউনিকেশন আর মেনটেন্ড উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস। আচ্ছা, এখন আমাদেরকে সুপারভাইজারের সাথে এবং কলিগদের সাথে কথা বলতে হলে, কমিউনিকেট করতে হলে কিছু লাইন আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? আমি তাকে একটা ইনফর্ম করব একটা বিষয়, তাহলে এটা ইনফর্ম করার একটা ব্যবস্থা জানতে হবে। যেমন ধরেন আপনি আমার স্টুডেন্ট এখন বর্তমানে, সো আপনাদেরকে গ্রুপে নোটিশ দিলাম, আপনারা অবশ্যই আমার কাছে বলবেন কেউ যদি না আসতে পারেন। এখন আপনি যদি আমাকে এইভাবে মেসেজ করেন যে আমি আজকে থেকে আসতে পারবো না, আমি আগামীকালকে আসতে পারবো না, অথবা আপনার যদি একটা ছুটি লাগে, আপনি যদি বলেন যে আমার ছুটি লাগবে, আমি আগামীকালকে আসতে পারবো না, শেষ। তাহলে এইটা কিন্তু আপনার আমাকে ইনফর্ম করার একটা ভালো মেথড হলো না। তার মানে এখানে আপনার জ্ঞানের স্বল্পতা আছে। আপনার এভাবে বলা উচিত যে স্যার আসসালামু আলাইকুম, আমার এই সমস্যা থাকার কারণে আমি আসতে পারতেছি না, আসতে পারবো না, স্যার দয়া করে আমার বিষয়টা একটু মনে রাখবেন, আমার এই সমস্যা হয়েছে। তার মানে আপনার আচরণটা একটু ইফেক্টিভ হয়ে আসতেছে। সো এই অ্যাপ্রোপ্রিয়েট লাইনগুলো আমাদেরকে কমিউনিকেট করার সময় ব্যবহার করা জানতে হবে। দেখা যায় যে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে, কিন্তু মানে ম্যানেজারকে এমনভাবে মেসেজ দেয় মনে হয় যে ওই কর্মী ম্যানেজারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমি আসতে পারবো না, এরকম করে বলে দেয়। সো আপনারা যারা এই অকুপেশনটা শিখে কাজ করবেন জীবনে, কখনো এইভাবে ইনফর্ম করবেন না, হ্যাঁ। তারপর দেখেন কনসাল্ট মানে হচ্ছে আলোচনা করা। সো আপনি কিভাবে আলোচনা করতে হবে এইটারও ব্যবহার জানতে হবে। রিপোর্ট কিভাবে করতে হয়, রিপোর্ট টু ফর এ গিভেন ম্যাটার। আচ্ছা, বিভিন্ন ম্যাটার সম্পর্কে ধরেন আপনি রিপোর্ট করবেন, রিপোর্টটা করা আমাদের জানতে হবে, হ্যাঁ। ফলোয়িং দ্য অর্গানাইজেশন রিপোর্ট স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচার মেনটেন করে আপনাকে এই রিপোর্ট করতে হবে, এই হচ্ছে বিষয়। সো এইখান থেকে কয়েকটা শব্দ লাল করে যেগুলো দিয়েছি, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে নোট করবেন। আচ্ছা, তারপর দেখেন এই যে কার্টিয়ার্স ম্যানার কয়টা দেখলাম আমরা? 3 ধরনের ম্যানার আমাদেরকে শেখানো হয়েছে।
একটা হচ্ছে ইফেক্টিভ কোশ্চেনিং। ইফেক্টিভ কোশ্চেনিং মানে হচ্ছে আস্কিং ক্লিয়ার, আমরা চমৎকার করে প্রশ্ন করতে জানতে হবে, ঠিক আছে? ওইটা প্রশ্নটা আবার হবে কীরকম, প্রশ্নটা রিলেভেন্ট হবে, ইরিলেভেন্ট হবে না। তারপরে দেখেন অ্যাক্টিভ লিসেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। গিভিং ফুল অ্যাটেনশন টু স্পিকার, যে কথা বলবে তাকে ফুললি আপনি অ্যাটেনশন দিতে হবে। স্পিকিং স্কিলস, অর্থাৎ আপনাকে আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে এক্সপ্রেসিং ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস ক্লিয়ারলি, আপনাকে সুন্দর করে শেয়ার করতে হবে, ক্লিয়ারলি বলতে হবে, রেসপেক্টফুলি বলতে হবে। এইগুলো হচ্ছে আপনার কার্টিয়ার্স ম্যানার। আচ্ছা, এবার দেখেন এই যে ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার, এই প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার্সের মধ্যে আমাদের কি পড়ে? অফিস আমরা ফর্ম ব্যবহার করি, আমরা নোট ব্যবহার করি, আমরা বিভিন্ন এজেন্ডাস ব্যবহার করি, এজেন্টস ব্যবহার করি, বিভিন্ন যে কাজগুলো আমরা করি, জব শিট সহ অপারেশনাল ম্যানুয়াল সিএসের মধ্যে 8টা 9টা ছিল, এইগুলোই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এইখানেও ওয়ার্কপ্লেস ডকুমেন্টের ভিতরেও এই ওয়ার্কপ্লেস প্রসিডিউরস যা, ওয়ার্কপ্লেস ডকুমেন্টও তা, এই কথাগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন অ্যাসিস্ট্যান্স ইজ টেকেন টু এইড কম্প্রিহেনশন হোয়েন রিকোয়ার্ড ফ্রম পিয়ার সুপারভাইজার, অর্থাৎ এইটা আপনাকে এখানে বলা হয়েছে যে আপনি সুপারভাইজারের সাথে বা পিয়ারদের সাথে কথা বলার সময় আপনি আরও চমৎকার করে কীভাবে কথা বলতে পারেন। সো এইখান থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ কিছু নাই, এই জন্য আমি লাল ডাল দিই নাই, এটা চলক, অসুবিধা নেই। এবার দেখেন ভিজুয়াল ইনফরমেশন বলতে কি বুঝেন? ভিজুয়াল ইনফরমেশন হচ্ছে ইনক্লুডিং অস ইনফরমেশন টু কমিউনিকেট ইনস্ট্রাকশন কুইকলি অ্যান্ড ক্লিয়ারলি। ভিজুয়াল মানে হচ্ছে চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা। এরপর দেখেন এখানে লাল করে দেওয়া হয়েছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ইজ ইউজড টু ট্রান্সফার ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। আচ্ছা, আমরা অফিসে বিভিন্ন সময় আমরা ইনফরমেশন শেয়ার করব, আইডিয়া শেয়ার করব, সেটা কিভাবে করতে পারি? সেটা আমরা লিখিতভাবে করতে পারি, সেটা আমরা রিপোর্টের মাধ্যমে করতে পারি, আমরা মুখে কথা বলার মাধ্যমে করতে পারি, আমরা ভিজুয়াল ম্যাটার্সের মাধ্যমে করতে পারি। এই কথাগুলো একটু মনে রাখতে হবে আমাদের, প্লিজ। বারবার বলি এখানে মুখস্থের কিছু নাই, এখানে বিষয়টা হচ্ছে বোঝার, কারণ এখান থেকে এমসিকিউ আসে, প্রথম 3টা ইউনিট থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, এবার একটু চলেন, এই যে টাইম, মিটিংয়ে টাইমলি জয়েন করা বলতে কি বোঝায়? পাঞ্চুয়ালিটি এবং ডিসিপ্লিন। আপনারা কি জানেন যে আপনারা যদি আগামীকাল থেকে দেরি করে আসেন, 3টার পরে আসেন, তাহলে কিন্তু আপনাদের 50 টাকা করে জরিমানা, এবং আপনারা যদি একদিন না আসেন তাহলে 100 টাকা জরিমানা। কেউ যদি না আসেন, যদি অফিসিয়ালি কেউ কোনো ছুটি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ওই অফিস থেকে যে ছুটি নিয়েছেন এটা দরখাস্তটা আমার কাছে জমা দিতে হবে। এই বিষয়গুলো একটু মেনটেন করবেন, শুধুমাত্র 19টা ক্লাসের জন্য। আপনারা সারা বছর আমরা পড়াবো না, আমরা শুধুমাত্র এই কয়েকটা দিন পড়াবো। এই কয়েকটা দিন আপনি যেন ভালো রেজাল্ট করতে পারেন, সেই আশাটা আপনাদের কাছ থেকে আমরা ব্যক্ত রাখছি। তো চলেন আরেকটু আলোচনা করি। আচ্ছা, তারপর কি হচ্ছে দেখেন, ওন অপিনিয়ন আর এক্সপ্রেসড, আমাদের নিজের মনে যেটা আসতেছে অফিসের কল্যাণের জন্য, সেটাকে আমাদের ক্লিয়ারলি এক্সপ্রেস করা জানতে হবে। এই হচ্ছে বিষয়। প্র্যাকটিসিং অ্যাক্টিভ লিসেনিং, আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে জানতে হবে। সো এইরকম করে পুরো বিষয়গুলো আপনাদেরকে চমৎকার করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এইখানে দেখেন একটা শব্দ লেখা আছে, কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে গোপনীয়তা বজায় রাখা। দেখেন সেনসিটিভ ওয়ার্কপ্লেস ইনফরমেশন, আচ্ছা, বিভিন্ন সেনসিটিভ ইনফরমেশনগুলো আপনাদেরকে গোপন করে রাখতে হবে। সো আপনারা যেটা করবেন, আজকে এই যেগুলো পড়ালাম, এগুলো পড়ানোর শেষে এইখানে আপনাদের জন্য 25টা এমসিকিউ রয়েছে। আপনাদের কাজ হবে এই 25টা এমসিকিউ ভালো করে পড়ে আপনারা খাতায় অ্যান্সারগুলো লিখবেন। লিখার পর এই শেষের দিকে অ্যান্সার শিট দেওয়া আছে, এই অ্যান্সার শিট আপনারা মিলাবেন। মিলিয়ে আপনি কত পেয়েছেন 25-এর মধ্যে, সেই কত পেয়েছেন ওইটা ছবি তুলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন আজ রাত 10টার পূর্বে। পারা যাবে ইনশাল্লাহ? সবাই জি স্যার, পারবো ইনশাল্লাহ। এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখি আপনারা পারবেন। আচ্ছা, এর পাশাপাশি 10টা প্রশ্ন দেওয়া হয়েছে এই রিলেটেড। এই যে হোয়াই মেনটেন অ্যাপ্রোপ্রিয়েট লাইন্স টু কমিউনিকেট উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস। আচ্ছা, কলিগদের সাথে ভদ্রতা বজায় রেখে
কথা বলা কেন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে অ্যাটলিস্ট ইংরেজিতে কিছু বলার মতো করে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। এখন এই পুরো ক্লাসের ভিতরে আপনাদের কোথাও কোনো গুরুত্বপূর্ণ অংশ বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু আমাকে বলবেন প্লিজ। অনেকেই হয়তো বা বলবেন, স্যার আমরা ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 ইংলিশ শিখতে আসছি, স্যার এগুলো কেন? এইটার উত্তরটা গত ক্লাসে আমরা দিয়েছিলাম যে আমাদের সিএসটাকে 2টা পার্টে ভাগ করা হয়েছে। প্রথম 3টা ইউনিট হচ্ছে, প্রথম 3টা অধ্যায় হচ্ছে, প্রথম 3টা মডিউল হচ্ছে আমাদের বেসিক নলেজের জন্য। পরের 5টা ইউনিট হচ্ছে আমাদের ইংরেজির জন্য। সো আমরা এখনও জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিতে আছি, এই জন্য এখনও আমরা ইংরেজি নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না, হচ্ছে বিষয়। এখন আমি একটু স্ক্রিনটা অফ করে দিব, দিয়ে আপনাদের কাছে এবার একটু প্রশ্ন করব। বলেন কাকে জিজ্ঞেস করা যায়? আমরা একটু একটু গেস করার চেষ্টা করি। আপনারা কারা কারা এসছেন আমি একটু আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, এটাই আপনাদের হাজিরা হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্স এটাই হয়ে যাবে। একটু ওয়েট করেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা মাত্র এই কয়েকজনকে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 জনকে আমরা পাচ্ছি। তাহলে বাকি জনদের কাছ থেকে আমরা 100 টাকা করে পাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা এটাকে একটু স্ক্রিনশট করে রেখে দিলাম। চলেন এবার আপনারা একটু বলেন তো, আমরা কয় প্রকারের কার্টিয়ার্স ম্যানারের কথা আজকে জানলাম? কয় প্রকারের কার্টিয়ার্স ম্যানারের কথা জানলাম প্লিজ বলেন। কার্টিয়ার্স ম্যানার কয় প্রকারের কথা জানলাম? আপনারা ক্লাসে আছেন নাকি কথা বলতেছেন না? তিন প্রকারের। 3 প্রকারের কি কি ম্যাম একটু বলেন তো? অ্যাক্টিভ লিসেনিং, তারপর স্পিকিং স্কিলস, তাই না? এই 3টা। স্পিকিং। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট সোর্সেস, এখানে আমরা কয়টা পয়েন্ট দেখেছিলাম? অ্যাপ্রোপ্রিয়েট সোর্স আমরা এইচআর ডিপার্টমেন্ট দেখেছিলাম, ম্যানেজার দেখেছিলাম, সুপারভাইজার দেখেছিলাম, সুপারভাইজার দেখেন। আচ্ছা, অফিসে আমরা বিভিন্ন প্রসিডিউরস মেনটেন করি বা বিভিন্ন ম্যাটার বা বিভিন্ন ডকুমেন্ট ব্যবহার করি, এরকম 5টা ডকুমেন্টের নাম বলেন তো প্লিজ। নোটস, এজেন্ডা, তারপর জবশিট। চমৎকার, মাশাআল্লাহ, খুব ভালো শিখেছেন মাশাআল্লাহ। এভাবে শিখলে আমাদের অনেকটুকু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের হয়ে গেল ইনশাল্লাহ। এবার আপনাদেরকে আরও 2-একটা প্রশ্ন একটু যদি করি। আচ্ছা, ইংরেজিতে ভালো এরকম, ইংরেজিতে মানে কখনো কোর্স করেছেন কোথাও, কেউ এরকম আছেন? আচ্ছা, আপনাদের জন্য একটা শিট রেডি করেছি, শিটটা একটু দেখাই। এই শিটটা আমরা 4 নাম্বার ক্লাস থেকে আমরা এটা মেনটেন করব, সেটা আমি আজকে দিয়ে দিব আপনাদেরকে। এইখান থেকেও আপনাদের মোটামুটি কাজ চালিয়ে যেতে হবে। ডকুমেন্ট, ওই গেল এটা। আচ্ছা, এই যেটা আপনাদেরকে এই শিটটা দিয়ে দিব। হ্যাঁ, কোনো কিছু আপনারা প্রয়োজনে এগুলো হয় নোট করবেন, না হলে প্রিন্ট করে নিয়ে আসবেন, কারণ আমাদেরকে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা জানতে হবে, কারণ জানা ছাড়া আমরা কিন্তু কম্পিটেন্ট হইতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা এই যে একটা শিট তৈরি করেছি, এই শিটের ভিতরে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের
5টা ফরম্যাট দেওয়া হয়েছে। এখানে এই যে নুসরাত জাহান নামের একটা ফরম্যাট রেডি করেছি, যেখানে নাম, অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, এডুকেশন অ্যান্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এবং লাইক অ্যান্ড ডিসলাইক, এইটা মেনটেন করে আমরা একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করেছি। সো এরপর আরেকটা দেখেন, আরেকটাও সেম এভাবে করেছি। এই রকম করে আমরা 5টা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করেছি। আপনাদের কাজ হবে এই 5টা সেলফ ইন্ট্রোডাকশন ভালো করে দেখে নিজেদের জন্য একটা সেলফ ইন্ট্রোডাকশন লিখে ফেলবেন। কীরকম লিখবেন? এই যে এখানে যে এরকম লিখেছি, এই যে ধরেন একটা ফরম্যাট আমরা একটু দেখাই। এই যে মাই নেম ইজ নুসরাত জাহান বা দিস ইজ নুসরাত জাহান, আই লিভ ইন পাহাড়তলি, চট্টগ্রাম, বাংলাদেশ। হ্যাঁ, দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি, মাই ফাদার, মাই মাদার, মাই ইয়ঙ্গার ব্রাদার্স অ্যান্ড মি। তারপর ধরেন আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম চট্টগ্রাম গভর্নমেন্ট ওমেন কলেজ অ্যান্ড আই এম currently doing a CVTA level 4 training course at Pixel Perfect Academy. I like reading books, drawing and learning new language. I dislike being late and breaking promise. এই যে পছন্দ অপছন্দ এইগুলো মিলিয়ে আপনাদেরকে সবার জন্য একটা করে সেলফ ইন্ট্রোডাকশন আপনাদেরকে বানিয়ে আনতে হবে। আপনাদেরকে এই শিটটা আমি দিয়ে দিব। আপনারা যেটা করবেন, এই সেলফ ইন্ট্রোডাকশনটা ডিরেক্ট খাতায় লিখে ফেলবেন। লিখে আগামী ক্লাসের পরের ক্লাসে অর্থাৎ 4 নাম্বার ক্লাস থেকে আপনাদেরকে সেলফ ইন্ট্রোডাকশনটা আমার সামনে ফ্লুয়েন্টলি সকলের সামনে দাঁড়িয়ে দিতে জানতে হবে। সো আজকে বলে রাখলাম এই জন্য যে আপনাদেরকে এমসিকিউগুলো টেস্টগুলো যে দেওয়া হয়েছে ওই টেস্টগুলো আপনারা নিজেরা দিবেন এবং নিচে যে উত্তর আছে বা অ্যান্সার শিট আছে ওই অ্যান্সার শিটটা দেখে আপনি কত পেয়েছেন সেটা আপনি গ্রুপে জমা দিবেন। আর এর পাশাপাশি আপনাদের সবার জন্য নিজেরা নিজেদের জন্য একটা ইন্ট্রো তৈরি করবেন। অবশ্যই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে ইনক্লুড থাকতে হবে। কোন কথাগুলো? আপনার নাম থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, ফ্যামিলি ডিটেলস থাকতে হবে, এডুকেশন অ্যান্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, লাইক এবং ডিসলাইক থাকতে হবে। সো 5টা ফরম্যাট দিয়েছি। এই 5টা ফরম্যাট প্রয়োজনে ভালো করে দেখে নিজের মতো করে একটা সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করবেন এবং সেইটা বাসায় বারবার প্র্যাকটিস করবেন। পারা যাবে ইনশাল্লাহ। এতক্ষণ কি কথাটা বুঝেছেন? বারবার বলে রাখি, এইটা কিন্তু একটা জব। আপনাদের 5টা জব আসবে। কয়টা জব আসবে? 5টা। আপনাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে 5টা। অর্থাৎ 5টার মধ্যে প্রথমটাই হচ্ছে আপনাকে নিজের সম্পর্কে বলতে জানতে হবে। সো সবাই ইংরেজিতে নিজের সম্পর্কে লিখে ফেলবেন। লিখে এইটাকে একদম মানে আপনি আত্মস্থ করবেন, নট মুখস্থ, আত্মস্থ করবেন। আর যদি কেউ মুখস্থ করতে চান, আমি আপনাদেরকে বলি, আমি যেহেতু হাফিজি মাদ্রাসায় পড়েছিলাম ছোটোবেলায়, আমরা মুখস্থ করি নাই, আমরা বারবার দেখে দেখে পড়ছি, আমাদের মুখস্থ হয়ে গেছে। একটা পড়া আপনি দেখে দেখে যতবার পড়বেন দেখবেন আপনার এটা পরের বার মুখস্থ হয়ে যাবে। সো আমি বারবার বলবো, অনুরোধ করব, আপনারা সেলফ ইন্ট্রোডাকশনটা কনফিডেন্টলি দিতে হবে। আপনি যে মুখস্থ বলতেছেন এটা যেন বোঝা না যায় এবং আপনি আপনার সেরা শব্দসমূহ এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। বারবার বলি, আমি যে সিকোয়েন্সে বলেছি এই সিকোয়েন্সের কোনো একটা পয়েন্ট যেন মিস না যায়। যেমন লাইক অ্যান্ড ডিসলাইক, এটা যেন মিস না যায়, কারণ আপনার সিএস এর মধ্যে বলে দিয়েছে এইভাবে প্রেজেন্টেশন দিতে হবে। সো এটা আপনাকে করতেই হবে। এইটা যদি আপনারা পারেন তাহলে ভালো। আমরা 4 তারিখের মধ্যে একটা জব কমপ্লিট করে ফেলবো। বাকি থাকবে আমাদের আর 4টা জব। এই 4টা জবের জন্য আমাদেরকে একটু একটু করে একটু পড়তে হবে। সো এইটা গেল। এরপর এই শিটের মধ্যে যে পড়াগুলো আছে এইগুলো আমরা বাকি ক্লাসগুলোতে প্রিপারেশন নিব। যেমন ধরেন এখানে আমাদের কিছু কোশ্চেন করতে হয় না, সিম্পল কোশ্চেন করতে হয়। এইখানে আমি এই যে আর ইউ দিয়ে আমরা 20টা কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, যখন আপনি এই 20টা কোশ্চেন পারবেন তখন আপনি এই 20-এর বাহিরে আরও অনেক ধরনের কোশ্চেন করতে পারবেন। যেমন আর ইউ রেডি, আর ইউ ফ্রি নাও, আর ইউ কামিং টু দ্য মিটিংস, আর ইউ এ নিউ এমপ্লয়ি হেয়ার, ঠিক আছে, আর ইউ ফিলিং ওয়েল টুডে। এই যে এই শব্দগুলো এবং এই সেন্টেন্স এবং সেন্টেন্সের অনুবাদ এখানে আমি দিয়েছি। এই রকম করে আমরা কোশ্চেন করার 5টা টাইপসের মধ্যে 5টার
আবার 20টা করে দিয়েছি, অর্থাৎ 5 20 100। 100টা ফরম্যাট আপনাদের সামনে আপনাদের এই শিটের মধ্যে দিয়েছি। সো আপনারা একটু বলেন এই শিটটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা এই শিটটা চাইলে আপনারা এইখান থেকে, আমি একটু বলি, আপনারা চাইলে এইখান থেকে কয় নাম্বার পেজ থেকে, পেজ নাম্বারটা একটু বলি, এই যে 10 নাম্বার পেজ থেকে আপনারা একটু প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। অথবা আপনারা যদি মনে হয় যে না আমি প্রিন্ট করব না, আমি লিখব, আপনাকে আমি 1000 গুণে বেশি ভালোবাসবো, কারণ লিখলে অনেক বেশি মনে থাকে। আপনারা একটা খাতা নেবেন, খাতা নিয়ে এই যে এখানে যে প্যাটার্নগুলো লেখা হয়েছে উপরে টাইটেলটা এটা বসাবেন এবং এই 20টা ফরম্যাট সুন্দর করে লিখে ফেলবেন। আমরা ক্লাসে একদম বাচ্চাদের মতো শিখব। ছোটোবেলায় হুজুরের কাছে কোরআন শরীফ পড়েছিলেন না, হুজুর জোরে জোরে চিল্লাইতো, হুজুর বারবার বলতো, আপনারা বারবার বলতেন, বলতে বলতেই কিন্তু আজকে আপনারা সূরা ফাতিহা অনেক চমৎকার করে পারেন, তাই না? এখন ইংরেজিটা আমাদেরকে এইভাবে শেখানো উচিত। সো আপনাদেরকে আমি ক্লাসে এসে আমি বাংলাটা বলবো, আপনারা ইংরেজিটা বলবেন, আমি ইংরেজিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন। সবার হাতে আমি শিট অথবা নোট খাতা দেখতে চাই, সবার হাতে আমি শিট অথবা নোট খাতা দেখতে চাই, উইথ বাংলা অ্যান্ড ইংলিশ দুটোই যেন অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমরা প্রশ্ন করতে জানা এবং প্রশ্নের উত্তর দিতে জানার যে ব্যাপারটা, এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলতে পারবো। এরপর থেকে আমরা এই প্রশ্ন করা, যেদিন যা শিখাবো ওইগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করতে থাকবো ইনশাল্লাহ। আমরা যে কোনো একটা টপিক নিয়ে বলবো যে আপনারা কথা বলেন, একজন একজনকে প্রশ্ন করেন এবং উত্তর দেন। সো এই হচ্ছে বিষয়। সো আজকে এই পুরো সেশনে আপনাদের কোথাও একটু বেশি করে বোঝার প্রয়োজন আছে কি না একটু বলেন আমাকে। বোরিং লাগতেছে বা বোরিং লেগেছে? মাত্র 1 ঘন্টা ক্লাস করেছি আমরা। না স্যার। সবাই কথা বলে নাই। এবার প্লিজ যে যে এতক্ষণ পর্যন্ত না একবারও স্যার, কথা না বলেন নাই, স্যার। এতক্ষণ পর্যন্ত যে একবারও কথা বলেন নাই সে একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। সাবু ভুইয়া, আমি কথা বলছিলাম তো। কথা বলেছিলেন? কখন কথা বলেছিলেন ম্যাম? কি বলেছিলেন একটু বলেন তো, রিকল করি। আপনি কি প্রথম দিন ক্লাসে এসেছিলেন? জি না স্যার। ক্লাসে আসেন নাই, মাশাআল্লাহ। আচ্ছা, মাসুমা ম্যাম একটু কথা বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুমায় গিয়েছিলেন নাকি আছেন? স্যার আছি, ক্লাস শুনতেছি মনোযোগ দিয়ে। আচ্ছা আমি আচ্ছা, ওকে জি জি, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা চমৎকার। কথাটা বললে একটু বোঝা যায় যে আপনারা আছেন। তাহলে আজকের এই যে যে শিটগুলো দিলাম, এই শিটগুলো থেকে একটু এমসিকিউগুলো টেস্ট করে ফেলবেন এখন। আর করে আপনারা সবাই একটু খাতার নোটগুলো আপনি কত পেয়েছেন ওইটা একটু গ্রুপে ছবি তুলে দিয়েন। তাহলে কি হবে, আপনি কতটুকু জানতেছেন এটা অ্যানালাইজ করা হবে। আর আশা করি আমরা এই 19টা ক্লাসে খুব ভালো করে শেষ করতে পারবো। আর আপনারা সবাই কম্পিটেন্ট হবেন, সবাই কম্পিটেন্ট হবেন। আর একান্ত ওই যে গত ক্লাসে একজন আমাকে নোটের মধ্যে লিখে দিয়েছিলেন, স্যার আমি ইংরেজিতে খুব ভয় পাই, উনি কি আছেন? উনি কে? ওই আপুটা কি আছেন যিনি বলেছিলেন স্যার আমি ইংরেজিকে একটু ভয় পাই? আচ্ছা, উনি তো নাই। আচ্ছা যাই হোক, আজকের এই ক্লাসের রেকর্ডটাও আবার দিয়ে দিব, আপনারা একটু রেকর্ডটা দেখে ফেলবেন। আর এই স্ক্রিনশটটা আমি রেখে দিচ্ছি যে কারা কারা ক্লাসে ছিল আর কারা কারা ছিল না। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এমন সুস্থ রাখুক যে সুস্থতার সীমানা নেই, এমন ভালো রাখুক যে ভালোর সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্ত প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।